তাইওয়ান যুদ্ধ হলে কি সত্যিই যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে? পেন্টাগনের গোপন প্রতিবেদন যা ভয় দেখাচ্ছে ওয়াশিংটনকে। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর শব্দটি হয় যদি, আর এখন সেই যদি ঘুরছে একটি নামকে ঘিরে, তাইওয়ান। যদি তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এমন এক মূল্যায়ন করেছে যা শুনলে ওয়াশিংটনের কপালে ভাঁজ পড়াই স্বাভাবিক। পেন্টাগনের এক গোপন মূল্যায়ন প্রতিবেদন, যার নাম ওভারম্যাচ ব্রিফ, সম্প্রতি ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। আর সেই প্রতিবেদনের মূল বক্তব্য খুব স্পষ্ট: তাইওয়ান যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র গোহারা হারতে পারে। কিন্তু কেন? যুদ্ধের মহড়াতেই ধাক্কা। প্রথমেই আসি পেন্টাগনের নিজস্ব যুদ্ধ মহড়ার কথায়। এই মহড়াগুলোতে কল্পনা করা হয়েছিল, চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তখন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে। ফলাফল ভয়াবহ। পেন্টাগনের হিসাব বলছে, যুক্তরাষ্ট্রের ফাইটার জেট স্কোয়াড্রন আর বিমানবাহী রণতরী পুরোপুরি মোতায়েন হওয়ার আগেই চীন সেগুলো অকার্যকর করে দিতে পারে। শুধু তাই নয়, চীন চাইলে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেটওয়ার্ক পর্যন্ত অচল করে দিতে সক্ষম। এর মানে কি? যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র অন্ধ এবং বোবা হয়ে যেতে পারে। দামি অস্ত্র বনাম সস্তা কিন্তু ভয়ঙ্কর প্রযুক্তি। এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অস্ত্রের অর্থনীতি। যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে নির্ভর করেছে অত্যাধুনিক, অত্যন্ত ব্যয়বহুল, সীমিত সংখ্যক অস্ত্রের ওপর। অন্যদিকে চীন করেছে উল্টোটা। চীন তৈরি করছে লাখ লাখ সস্তা সামরিক ড্রোন, ব্যাপক সংখ্যায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত স্পাইওয়্যার ও সাইবার অস্ত্র। একটি মার্কিন বিমানবাহী রণতরী বানাতে যে খরচ হয়, সে টাকায় চীন তৈরি করতে পারে শত শত ক্ষেপণাস্ত্র। যুদ্ধের সময় প্রশ্নটা দাঁড়ায়, ধ্বংস হলে কাকে বেশি ক্ষতি হবে? সরবরাহ ব্যবস্থায় যুক্তরাষ্ট্র পিছিয়ে। পেন্টাগনের রিপোর্ট স্বীকার করছে আরেকটি অস্বস্তিকর সত্য: যুক্তরাষ্ট্রের লজিস্টিক্স ও সরবরাহ ব্যবস্থা অত্যন্ত ধীর। আজও তারা নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ বানাতে ব্যবহার করছে বহু পুরনো শিপইয়ার্ড। অস্ত্র তৈরির বরাত পাচ্ছে মাত্র 4 থেকে 5টি বড় ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে জরুরি মুহূর্তে উৎপাদন বাড়ানো প্রায় অসম্ভব। চীন সেখানে কয়েক মাসের মধ্যে অস্ত্র উৎপাদন কয়েক গুণ বাড়াতে পারে। নতুন যুদ্ধের নতুন অস্ত্র। আধুনিক যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেটের নয়। আজকের যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডুবো ড্রোন, সাইবার আক্রমণ, সমুদ্রের নিচে ইন্টারনেট কেবল কেটে দেয়া। পেন্টাগনের বিশ্লেষণ বলছে, এই 3 ক্ষেত্রেই চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। চীন চাইলে সমুদ্রের তলায় থাকা কেবল কেটে পুরো যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। 2027 কেন এই সাল গুরুত্বপূর্ণ? চীন এখনও প্রকাশ্যে বলেনি কবে তারা তাইওয়ানে আক্রমণ করবে, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা 2027 সাল হতে পারে সেই সময়। কারণ এই সালেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সামরিক আধুনিকীকরণ পরিকল্পনার বড় ধাপ শেষ করতে চান। তাহলে বিশ্ব দাঁড়িয়ে কোথায়? একদিকে চীন বলছে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই একীভূত করা হবে। অন্যদিকে তাইওয়ান বলছে তাদের ভবিষ্যৎ তারা নিজেরাই ঠিক করবে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, যাদের নিজস্ব রিপোর্টই বলছে এই যুদ্ধে নামা মানেই বিশাল ঝুঁকি। রাশিয়ার সাথে ইরানের সহযোগিতা আরও বেড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঝুঁকি কমানোই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই পরিস্থিতিতে রাশিয়া শুধু অস্ত্র সরবরাহকারী হিসেবে নয়, বরং বহুবিধ উপায়ে ইরানের জন্য শক্তি হিসেবে কাজ করছে। এর প্রকৃত প্রভাব অবশ্য বহু বছর পরে স্পষ্ট হবে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও তেহরানের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। কিন্তু জুনে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে বোমা হামলা করে, তখন রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি। অনেকেই ভেবেছিলেন এতে মস্কো তেহরান সম্পর্ক আবার শীতল হবে, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। এই 12 দিনের যুদ্ধ তেহরানকে মস্কোর আরও কাছে ঠেলে দিয়েছে এবং পরমাণু খাত সহ নতুন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্পর্কের ভারসাম্য বরং আবারও রাশিয়ার পক্ষে ঝুঁকেছে। ক্রেমলিনের জন্য ইরান এখন তাদের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র। তবে ইরানের জন্য রাশিয়া ক্রমশ একটি অপরিহার্য অংশীদার হয়ে উঠছে। এই পরিস্থিতি মস্কোকে সহযোগিতা নির্মাণে আরও বেশি নির্বাচিত এবং জোরালো ভূমিকা নিতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে মস্কোর পক্ষ থেকে সাহায্য না পাওয়ায় তেহরান স্পষ্টতই হতাশ হয়েছিল।
তবুও তারা রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া বন্ধ করেনি, যার মধ্যে প্রধান হল রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা। হ্যাক হওয়া রস্টেক নথির তথ্য অনুসারে রাশিয়ার ইরানকে 48টি Su-35 যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাশিয়ার সামরিক পরিবহন বিমান নিয়মিতভাবে ইরকুটস্ক থেকে ইরানে উঠছে, যেখানে ইরকুটস্ক বিমান কারখানা অবস্থিত। এটি অন্যান্য চুক্তির ইঙ্গিত দিতে পারে। Su-30MK যুদ্ধবিমান সরবরাহেরও সম্ভাবনা রয়েছে। 2015 সালের পরমাণু চুক্তিতে উল্লেখিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার অধীনে তেহরানের ওপর জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলেও ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের প্রতি তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণের ইচ্ছা রাখে। তবে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এবং রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সের ওপর অতিরিক্ত চাপ এটিকে কিছুটা সীমিত করতে পারে। দুই দেশের উচ্চাভিলাষী পারমাণবিক পরিকল্পনাও রয়েছে। রাশিয়া অতীতে ইরানের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। প্রথমে তেহরান ঘোষণা করেছিল যে রাশিয়া ইরানে 5টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। পরে সেই সংখ্যা বাড়িয়ে 8টি করা হয়। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুটা সংযত বিবৃতি এসেছে, তাই চুক্তিগুলোর বাস্তবতা পুরোপুরি পরিষ্কার নয়। তবে মস্কো স্বীকার করেছে যে তারা হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তেহরানের সঙ্গে 25 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে দুই পক্ষ ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা নিয়েও কাজ করছে। অন্যান্য ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। রাশিয়া থেকে ভারত মহাসাগরের বন্দর পর্যন্ত উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণের জন্য ইরান আগামী মার্চের মধ্যে জমি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী মাসগুলোতে ইরান আজারবাইজানের মাধ্যমে রাশিয়ার গ্যাসও পেতে শুরু করবে। বেশ কয়েকটি বৃহৎ রুশ কোম্পানির প্রতিনিধি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে তারা ইরানি বাজারে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তারা দেশটির সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছেন। ইরান রাশিয়ার নতুন বার্তা, আমরা প্রস্তুত, আমরা এগোচ্ছি। এই প্রতিবেদনে আমরা কথা বলবো এক খুবই গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের সরাসরি মুখোমুখি সাক্ষাৎ। পেজেশকিয়ানের ঘোষণা, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদের আন্তর্জাতিক শান্তি ও আস্থা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি প্রথম যে কথাটি বলেন সেটি ছিল খুবই স্পষ্ট, আমরা স্বাক্ষরিত সমন্বিত চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর মানে ইরান শুধু চুক্তি সই করেনি, বরং একে বাস্তবায়নের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও যোগ করেন, বিদ্যুৎ কেন্দ্র, পরিবহন এবং করিডোর সংক্রান্ত যৌথ প্রকল্পগুলোর কাজ এগোচ্ছে। বছরের শেষ নাগাদ করিডোর প্রকল্প বাস্তবায়নের সব প্রস্তুতি ইরানের পক্ষ থেকে শেষ হবে। এটি মূলত আস্তারা রাস্ত করিডোর নিয়ে, যা উত্তর দক্ষিণ বাণিজ্য রুটের কেন্দ্রবিন্দু হতে পারে। এখানে ইরানের লক্ষ্য খুব পরিষ্কার, রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও পরিবহন সংযোগকে অত্যন্ত শক্তভাবে দাঁড় করানো। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দুটি করিডোরেই ইরানের বড় পরিকল্পনা। পেজেশকিয়ান বলেন, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোরের কাজ দ্রুত এগোচ্ছে এবং পুতিনের নির্দেশনা এই প্রকল্পগুলোকে আরও ত্বরান্বিত করবে। এখানে স্পষ্ট যে ইরান শুধু আঞ্চলিক নয়, আন্তঃমহাদেশীয় বাণিজ্যের চোখ পয়েন্ট হতে চায়। রাশিয়া, ভারত, মধ্য এশিয়া সবাই এই রুট দিয়ে উপকৃত হবে। আর এতে ইসরায়েলের কী লাভ বা ক্ষতি? পরোক্ষভাবে যদি ইরান রাশিয়ার প্রভাব বাড়ে, ইসরায়েলের কৌশলগত উদ্বেগও বাড়ে, কারণ ইসরায়েল সবসময় মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকাকে নজরে রাখে। কৃষি, শিল্প সব ক্ষেত্রে অংশীদারিত্ব। পেজেশকিয়ান আরও বলেন, ইরান রাশিয়া কৃষি সহযোগিতা সফল হয়েছে এবং এই অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব। অর্থাৎ সম্পর্ক শুধু সামরিক বা ভূ রাজনীতি কেন্দ্রিক নয়, এটি অর্থনীতি ও উন্নয়ন কেন্দ্রিক। তিনি আরও গুরুত্বপূর্ণ একটি কথা বলেন, একতরফা নীতির মোকাবিলায় সাংহাই ও ব্রিক্সের মতো সংগঠনে ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া অন্য পথ নেই। বিশ্ব রাজনীতিতে এখন আর এক মেরু শক্তির যুগ নেই, নতুন ব্লক তৈরির সময় এসেছে। পুতিনের জবাব,
রাশিয়া সবসময় ইরানের পাশে থাকবে। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছর 13% এবং চলতি বছরের প্রথম 9 মাসে 8% বৃদ্ধি পেয়েছে। এটি ছোট সংখ্যা মনে হলেও নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণে থাকা দুই দেশের জন্য এটি বিশাল অর্জন। পুতিন আরও যোগ করেন, বিদ্যুৎ কেন্দ্র এবং করিডোর সংক্রান্ত অবকাঠামোতে যৌথ কাজ চলছে। ইরানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও আমরা সহযোগিতা বিবেচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া সবসময় ইরানের পাশে ছিল এবং থাকবে। এটি একটি খুব শক্ত বার্তা, কারণ ইরানকে নিয়ে যেসব আন্তর্জাতিক আলোচনা বা চাপ থাকে, বিশেষ করে পারমাণবিক ইস্যু নিয়ে, সেখানে রাশিয়ার সমর্থন তেহরানের জন্য একটি কৌশলগত ঢাল। ইসরায়েলের সামনে নতুন হিসাব। পুতিন আরও বলেন, ইরানের পারমাণবিক ইস্যু সহ সংবেদনশীল আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও মস্কো ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। এই তথ্যটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার চোখে দেখে। এখন রাশিয়ার সরাসরি সমর্থন মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আবারও নতুন দিকে ঝুঁকছে। কিভাবে রাশিয়া গড়ে তুলল ভয়ঙ্কর যুদ্ধ শিল্প, এক নজিরবিহীন যুদ্ধযন্ত্র। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2025 সালে কিভাবে রাশিয়া তার সামরিক শিল্পকে সম্পূর্ণভাবে যুদ্ধযন্ত্রে পরিণত করল। এই রূপান্তর শুধু ইউক্রেন নয়, পুরো বিশ্বের জন্য কি অর্থ বহন করে। 2025 পূর্ণগতির যুদ্ধযন্ত্র। এত বড় রূপান্তর কিভাবে সম্ভব হলো? 2023 ও 2024 সালে রাশিয়ার সামরিক উৎপাদন ছিল বিশৃঙ্খল। পুরনো সোভিয়েত কারখানা, আধা স্টাফ, ভাঙা সাপ্লাই লাইন, সবকিছু ছিল এক ধরনের জোড়া তালি দেয়া চালনা। কিন্তু 2025 হলো টার্নিং পয়েন্ট। প্রতিরক্ষা শিল্পকে অর্থনীতির কেন্দ্র ঘোষণা, সব রিসোর্স সরাসরি সামরিক খাতে ঢালা, ফ্যাক্টরিগুলোকে স্পেশাল এন্টারপ্রাইজ মর্যাদা, 3 শিফটে 24 ঘন্টা উৎপাদন, এশিয়া, মধ্যপ্রাচ্য, ককেসাস হয়ে নতুন সাপ্লাই লাইন। ফলাফল 2025 সালে রাশিয়ার প্রতিরক্ষা খাত পরিণত হলো যুদ্ধযন্ত্রে। সাইবেরিয়ার কারখানা, যেখানে তৈরি হয় লাখ লাখ শেল। সাইবেরিয়ার তুষারাচ্ছন্ন বায়েস্কো শহরের কাছে রাশিয়া 15.5 বিলিয়ন রুবল ঢেলে তৈরি করছে বিশাল বিস্ফোরক কারখানা, যেখানে তৈরি হবে RDX অর্থাৎ গোলা বারুদের হৃদয়। এই কারখানা একাই পারে বছরে 12,80,000টি 152 মিনি আর্টিলারি শেল তৈরি করতে। রস্তেক জানায়, কারখানার উৎপাদন 20% বেড়েছে, কিন্তু তারা প্রচার করে না, কারণ তাদের দর্শন এটাই, চুপচাপ কাজ করো এবং সামনে এগিয়ে যাও। আলাবুগা, ড্রোন সাম্রাজ্যের জন্ম। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলাবুগা স্পেশাল ইকোনমিক জোন, যেখানে ইরানের শাহেদ ড্রোনকে পুরোপুরি রাশিয়ানাইজ করে বানানো হচ্ছে। 2025 সালে প্রতি মাসে 5,500 ড্রোন উৎপাদন, 2024 সালের থেকে প্রায় 9 গুণ বেশি, 25,000 কর্মী, 104টি ব্যারাক, 8টি নতুন কারখানা, 90% যন্ত্রাংশ এখন স্থানীয়ভাবে উৎপাদন। গ্রীষ্মে ড্রোন সিরিয়াল নাম্বার ছুঁয়েছে Y3000, মানে বসন্ত থেকে 2600 এর বেশি ড্রোন তৈরি হয়েছে। ট্যাঙ্ক কারখানার রূপান্তর। রাশিয়ার ট্যাঙ্ক সাম্রাজ্যের কেন্দ্র উরাল বাগন জাভোদ। 2025 সালে তারা তৈরি করেছে 1500টি নতুন T-90M ট্যাঙ্ক, 2021-এর তুলনায় প্রায় 10 গুণ বেশি। যুক্তরাষ্ট্রের পুরো ট্যাঙ্ক উৎপাদনের থেকেও অনেক বেশি। একই সঙ্গে চলেছে প্যান্সির আপগ্রেড, 48টি মিসাইল বহনে সক্ষম। উত্তর কোরিয়া ও ইরান, আকাশ সমুদ্র পথের গোপন সাপ্লাই লাইন। রাশিয়ার যুদ্ধশক্তির আরেক স্তম্ভ হল মিত্র রাষ্ট্রগুলোর সরবরাহ। উত্তর কোরিয়া থেকে 20,000 প্লাস কন্টেইনার, 6.5 মিলিয়ন শেল, 148 ব্যালিস্টিক মিসাইল, 120 কক্সান কামান, 120 MLRS, 14,000 পর্যন্ত DPRK সৈন্য। ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল, হাজার হাজার শাহেদ ড্রোন, আর্টিলারি গোলা, মিসাইল প্রযুক্তি। ইরানি রাশিয়ান যৌথ ড্রোন কারখানা, 1.75 বিলিয়ন USD। এগুলো মিলেই রাশিয়ার যুদ্ধযন্ত্রকে দিয়েছে ধারাবাহিক আগুন। রাশিয়ার আর্টিলারি, যুদ্ধের আসল শক্তি। 2025 সালে রাশিয়ার কামান ব্যবস্থা যেন এক দৈত্যে পরিণত হয়েছে। প্রতি মাসে 2,50,000 শেল, বছরে 3 থেকে 5 মিলিয়ন শেল। ইউরোপের মোট উৎপাদনের থেকেও বেশি। ইউক্রেনের সেনারা দিনে 2,000 শেল ছুড়লে রাশিয়া ছুটছে 20,000 শেল। এই শক্তির প্রভাব কি? প্রতিদিন হাজার হাজার শেল, হাজার ড্রোন আর ট্যাঙ্কের অনবরত চাপ ইউক্রেনকে ধীরে ধীরে পিষে ফেলছে। এই কারণেই 2025 সালে দক্ষিণ ফ্রন্টে ইউক্রেনের অগ্রগতি থেমে গেছে। খার্কিভ ফ্রন্ট রাশিয়ার চাপের মুখে। ড্রোন, আর্টিলারি আক্রমণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বিপর্যস্ত। রাশিয়ার যুদ্ধকে দীর্ঘ করছে, আর এটাই তাদের কৌশলগত সুবিধা দিচ্ছে।